তুমি আরেকটা টপিক নিয়েও ডিসকাস করতে চেয়েছিলে, যেটা ছিল হলিউড সিনেমা রিগার্ডিং আমাদের নসফেরাটু মনে হয়। এবার আমরা নসফেরাতুতে ঢুকি। হ্যাঁ, তো আমার নসফেরাটু রবার্ট এগার্সের সব থেকে উইকেস্ট সিনেমা মনে হয়েছে। ঠিক আছে, রবার্ট এগার্সের সব থেকে উইকেস্ট মনে হয়েছে। আমার নর্থম্যান যে বিশাল ভালো লেগেছে তা আমি বলবো না, বাট নর্থম্যান ইজ মোটামুটি আ গুড ফিল্ম। ঠিক আছে, নর্থম্যান বেসিক্যালি হ্যামলেটের যে গল্পটা ছিল, যেটার থেকে তোমার হ্যাদার হয়েছে বা হোয়াট এভার, বা লায়ন কিং হয়েছে অ্যানিমেটেড লায়ন কিং, সেটাও হ্যামলেট থেকেই নেওয়া বাই দ্য ওয়ে। তো হ্যামলেটের গল্পটার যে উৎসরি, যেটাকে বলে বাংলায় দ্য সোর্স অফ হ্যামলেটস গল্প, দ্যাট ইজ বেসিক্যালি দ্য নর্থম্যানের গল্প। ঠিক আছে, তো নসফেরাটুর যে গল্পটা উনি করতে গেছেন রবার্ট এগার্স, সেটার সাথে নর্থম্যানের ফান্ডামেন্টাল ডিফারেন্স হলো অ্যাটলিস্ট রবার্ট এগার্স কিছু কিছু নিজস্ব কিছু ভাবনা চিন্তা, কিছু জিনিসপত্র ঢুকাতে পেরেছিলেন নর্থম্যানে। নসফেরাটুর প্রবলেম হয়ে গেছে, এক নম্বর, নসফেরাটু উনি প্রচন্ড ভাবে ফেথফুল রাখতে চেয়েছিলেন টু দ্য 1922 ভার্সন অফ নসফেরাটু। ঠিক আছে, উনি প্রচন্ড ভাবে ফেথফুল রাখতে চেয়েছিলেন। আর আরো বড় প্রবলেম হলো উনি সেটার মধ্যে যে চেঞ্জটা করেছেন সেটা আমার খুব একটা পছন্দের চেঞ্জ নয়। আমার খুব একটা পছন্দের চেঞ্জ না, আমি সেটা ডিটেলসে বলতে চাইছি না কারণ ওটা স্পয়লার হয়ে যাবে। না বলো বলো, মানে আমরা একটা স্পয়লার কনভারসেশনই করি, তুমি এটা প্রাণ খুলে বলো। ওকে, না তো বেসিক্যালি ব্যাপারটা হলো যে নসফেরাটুর গল্পটাতে উনি এটা ঢোকান, উনি এলেন বলে যে ক্যারেক্টারটা, উইচ ইজ প্লেড বাই লিলি রোজ ডেপ, এলেনের ক্যারেক্টারটাকে উনি দেখান, হি শোজ যে হি গিভস হার মোর অফ আ ক্যারেক্টার আর্ক দেন অরিজিনাল সিনেমাটায় যেটা ছিল। বাট হাউ ডাজ হি ডু দ্যাট? হি ডাজ দ্যাট বাই শোয়িং যে দ্য ইনফ্লুয়েন্স অফ কাউন্ট অরলক। ঠিক আছে, মানে কাউন্ট অরলক যিনি নসফেরাটু, হু ইজ দ্য নসফেরাটু বেসিক্যালি, কাউন্ট অরলক প্রিভিয়াসলি, ঠিক আছে, সিডিউসড হার, কিন্তু এখানে সিডাকশনটাকে উনি ডিরেক্টলি অন্য জিনিস দেখিয়েছেন। উনি সেটাকে একটা রেপই দেখিয়েছেন, বেসিক্যালি মেন্টাল রেপ হিসেবে দেখিয়েছেন। এবং উনি স্পেসিফিক্যালি এটাই বলছেন গোটা সিনেমাটা ধরে, ঠিক আছে, এবং ওটাই বলছেন যে ওনার মেয়েটার যে ম্যালাডি হচ্ছে, মেয়েটার যে মেলানকলি হচ্ছে, যেটা সে বলছে, which is basically her seizures, her fits throughout the movie regarding Nosferatu by anybody, that is because of that trauma. তাই তো? তুমি তো সিনেমাটা দেখেছো, তুমি তো এটা তো এগ্রি করবে যে সিনেমাটা মোটামুটি সেটাই বলছে, এটা তো এগ্রি করবে। আর সিনেমাটার এন্ডিংটা যেভাবে হয়, ঠিক আছে, যে সিনেমাটা এন্ড হয় উইথ হার হ্যাভিং টু হ্যাভ sex with Count Orlok again and basically keep him until sunrise. ঠিক আছে, খুব বোকা লেগেছে, খুব বোকা লেগেছে। তোমার বোকা লেগেছে, আমার বেশ প্রবলেমেটিক লেগেছে। তার কারণ, what are you saying in this movie? What you are saying in this movie is, number one, to protect the world I have to again have sex with my rapist. সেটা এক নম্বর। 2 নম্বর, and this is something আমি ক্রেডিট নেব না, this version, this observation was given by Richard Brody, নিউ ইয়র্কার ম্যাগাজিনের খুব ফেমাস ক্রিটিক। রিচার্ড ব্রোডি একটা কথা বলেছেন যেটা আমি হোল হার্টেডলি এগ্রি করি। রিচার্ড ব্রোডির বক্তব্য হলো, রবার্ট এগার্স ইজ এসেনশিয়ালি সেইং যে মানুষের যে ডিজায়ার, নসফেরাটুর গল্পতে her desire, her sexual desire, her sexual voracity is the reason why Nosferatu was attracted to her and is the reason why all these problems started in the first place. ঠিক আছে, তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বলো তো? আলটিমেটলি এটাই দাঁড়াচ্ছে, এবং আমি জানি না এটা রবার্ট এগার্স কতটা মিন করে, রবার্ট এগার্স কতটা করতে চেয়েছে। আমি অনেকজনদের সাথে কথাও বলেছি যাদের সিনেমাটা ভালো লেগেছে, অনেকেরই বক্তব্য যে জিনিসটা তুমি ভিজুয়ালি দেখাচ্ছ সেটাকে এন্ডোর্সমেন্ট বলে না। আমি মানছি, ঠিক আছে, সেটা ক্রিয়েটরটা হয়তো এন্ডোর্স করছে না। প্রবলেমটা কি বলতো, যা ভিজুয়ালি তুমি দেখাচ্ছ সেটাকে খুব ইজিলি রিড করা যায়। ও আলটিমেটলি ক্যারেক্টারটাকে এজেন্সি দিতে গিয়ে না,
মানে মহিলা ক্যারেক্টারটাকে এজেন্সি এবং ইন্ডিভিজুয়ালিটি দিতে গিয়ে না গল্পটাকে আরো প্রবলেমেটিক করে দেয়, যেটা একটা বড়সড় প্রবলেম। 1922 সালের যে নসফেরাটুটা না, দ্যাট ওয়াজ বেসিক্যালি আ প্লেগ অ্যালেগরি, দ্যাট ওয়াজ আ প্যান্ডেমিক অ্যালেগরি, দ্যাট ওয়াজ আ গুড ভার্সেস ইভিল স্টোরি। এই গল্পটা ট্রাইস টু বি দ্যাট, বাট এই গল্পটা ট্রাইস টু বি আ লট মোর, এবং সেখানেই সেটা ঘেটে দেয়। আর সব থেকে বড় ব্যাপার বলবো, গল্পটা বেশ বোরিং, বেশ বোরিং। মানে ইট ইজ, দেখো আমি না প্রচুর স্লো বার্ন ফিল্ম দেখেছি। ওকে, রবার্ট ইগার্থের দুটো সিনেমা তো আমি দেখেছি এটার আগে, লাইট হাউস দেখেছি আর উইচ দেখেছি। উইচটা আমার খুবই ভালো লেগেছে, ঠিক আছে। উইচও কিন্তু একটা স্লো বার্ন একটা ফিল্ম, যেটা আস্তে আস্তে করে গিয়ে একটা বৃহৎ আকার নেয়। ওকে, আমি এখানে কাউন্ট ওরলকের যে স্টোরিটা, মানে সেটার প্রেজেন্টেশনের সাথেও আমি খুশি না। সিনেমাটোগ্রাফি ঠিক আছে, কিন্তু সিনেমাটোগ্রাফি কোনো কোনো জায়গাতে রিয়েলি এত ডার্ক, মানে আমাদের এখানে মানি স্কোয়ার বলে একটা জায়গা আছে, সেখানে পিএক্সএল স্ক্রিন আছে, তুমি শুনে থাকবে নিশ্চয়ই। মানে অত গর্জিয়াস স্ক্রিনেও আমার মনে হচ্ছে যে ভাই টর্চ লাইট ভাই মারি। ওকে, ইট ইজ রিয়েলি রিয়েলি ডার্ক, ঠিক আছে। এবং আমার চশমার কাজ পরিষ্কারই ছিল ওই দিনকে। ওকে, এবং আমি যেটা বুঝলাম যে এই গল্পটার মধ্যে তো লেয়ার তো কিছু নেই, দু চারটে অ্যালিগরিক্যাল বা দু চারটে সিম্বলিজম থাকতে পারে। আমি ইন্টারাপ্ট করছি, সরি। গল্পটার মধ্যে লেয়ার্স নেই, তার কারণ রবার্ট এগার্স নসফেরাটুটাকে ভীষণ ফেথফুলি অ্যাডাপ্ট করতে চেয়েছে। তাতে হয়েছেটা কি, ও প্রোডাকশন ডিজাইনটার দিকে প্রচন্ড ফোকাস করেছে, প্রোডাকশন ডিজাইন আর ওর ক্যামেরা ওয়ার্কের মধ্যে প্রচন্ড ফোকাস করেছে। তুমি দেখবে ওর ক্যামেরা ওয়ার্কটা হলো অনেক সময় দেখবে লং টেক্সে চলছে, আইদার লং টেক্স অথবা গিভিং দ্য অ্যাপিয়ারেন্স অফ আ লং টেক্স। তাতে কি হচ্ছে, মাঝে মাঝে দেখবে ম্যাচ কাট হচ্ছে, ক্যামেরাটা দেখাচ্ছে টু লিলি রোজ ডেপের এলেন কিসিং হাটার, তারপরে ক্যামেরাটা ওদের চুলের পিছনের দিকে ক্যামেরাটা ফোকাস করতে করতে হঠাৎ করে ডার্কনেসের মধ্যে দিয়ে বেরিয়ে একটা চার্চের মধ্যে আসে। সো দ্যাট ইজ অলসো ম্যাচ কাট, কিন্তু অ্যাপিয়ারেন্সটা দিচ্ছে একটা লং টেকে। ঠিক আছে, তো ও লং টেক্স গুলো করছে, এবং ওই লং টেক গুলো কি করে ব্রেক করছে, ও লং টেক গুলো ব্রেক করছে হলো একটা জাম্প স্কেয়ার দিয়ে। ওই টেক্স গুলোকে ব্রেক করছে জাম্প স্কেয়ার দিয়ে, ঠিক আছে। এই সেম ট্যাকটিকটাও ইউজ করেছিল নর্থম্যানে, এক্সেপ্ট ও লং টেকটা যখন আটকাতে হবে, ও লং টেকটাকে আটকাতে হলো ভায়োলেন্স দিয়ে। লং টেক হচ্ছে, হঠাৎ করে দেখবে বিভৎস একটা ভায়োলেন্ট সিন হচ্ছে, ভায়োলেন্ট সিনের দিকে ফোকাস করে তারপর আটকে যায়। এখানে সিমিলারলি লং টেক হচ্ছে, আনইজ হচ্ছে, হঠাৎ করে একটা জাম্প স্কেয়ার হয়, তখন আটকে যায়। ঠিক আছে, এটা ট্যাকটিক একটা। আর আরেকটা প্রবলেম হলো নসফেরাটু, যেটা আমার মনে হয়েছে, সেটা হলো গল্পটার মধ্যে প্রচন্ড ডিটেল ও ঢোকানোর চেষ্টা করেছে, কিন্তু গল্পটার যা যা ক্যারেক্টার্স, ওরা যেভাবে কথা বলছে, সেটা এতটা থিয়েট্রিক্যাল হয়ে গেছে না, যে গল্পটার যে আসল যে রিয়ালিটিটা যেটা সিনেমাতে দেখাতে চাইছে, সেটার সাথে সামঞ্জস্য হচ্ছে না। তুমি বিচে দেখো না, কারণ অ্যাকচুয়ালি দেখো প্লেগের যে অ্যাঙ্গেলটা, ওটা আরেকটুখানি কিন্তু মানে দেখাতে পারতো, আরেকটুখানি ছিল, ঠিক আছে। ইভেন কি তুমি যে থিয়েট্রিক্যালিটির ব্যাপারটা যেটা বললে না, যাত্রাপালা মার্কা, আমাদের হল্টের যে ক্যারেক্টারটা, হটার বা সামথিং কিছু ছিল, ওর যে বসটা, ঠিক আছে, ওর বস কাউন্ট ওরলককে কাইন্ড অফ পুজো টাইপের করে, ঠিক আছে, ও পাগল হয়ে যাচ্ছে কাইন্ড অফ। ওকে, ওই ক্যারেক্টার আমার যেটা সব থেকে বড় কমপ্লেন সিনেমাতে, তুমি অ্যারন টাইলার জনসনের ক্যারেক্টারটাকে তুমি একটা প্রপার আর্ক দিলে রিভেঞ্জের জন্য, তুমি ওই ক্যারেক্টারটা সবকিছু তুমি ছিনিয়ে নিলে, ঠিক আছে। তুমি ভ্যান হেলসিং কে তুমি নিয়ে এলে, যেও কাইন্ড অফ অরলককে নিয়ে কিন্তু কাইন্ড অফ অবসেসড, এবং তার কাছে একটা ব্যাপার যে তাকে সবাই পাগল বলে, কিন্তু অরলককে ও রিয়েল প্রমাণ যদি করতে যদি পারে, তাহলে পরে ওর ইনস্টেট হবে ওর যে গ্লোরিটা ছিল। আর হল্টকে তো তুমি যা আর্ক দেওয়ার তো তুমি দিয়েই তোছো, তো তুমি এখানে তিনটে লোক তুমি তৈরি করলে, ঠিক আছে, যারা কাউন্ট অরলকের সাথে ডিরেক্ট ক্ল্যাশে তারা পারে যেতে। সেখানে গিয়ে তুমি লাস্টে কি দেখাচ্ছ, যে না
ভাই আমি একটা ভ্যাম্পায়ার, সে তাকে আমি হর্নি, এবং তার খেয়ালই হলো না যে সূর্য উঠে যাচ্ছে, ঠিক আছে? যে এত বড় ব্রিলিয়ান্ট লোক, যে একদম ওখান থেকে চলে এলো, ঠিক আছে, তাকে ম্যানিপুলেট করা শুধুমাত্র মানে হর্নি অ্যাঙ্গেল দিয়ে এত, মানে হানি ট্র্যাপ, ঠিক আছে, হানি ট্র্যাপ এত ইজি যেখানে আমরা তো ফাঁসি, ইভেন কি ভ্যাম্পায়ার পর্যন্ত ফেঁসে যাচ্ছে। তুমি 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 ওই অ্যাঙ্গেলটা দেখছো, এবং আমার অ্যাঙ্গেলটা তো তুমি শুনলেই যে যেভাবে হানি ট্র্যাপের ব্যাপারটা এক্সপ্লেন করা হয়েছে সেটাই আমার আরো প্রবলেমেটিক লেগেছে। এবং তোমার এই অ্যাঙ্গেলটাতে আমি যদি ঢুকি আরো, তুমি যেটা বললে, আমি তো তোমার এই ইন্টারপ্রিটেশনটা, ইট ইজ লাইক এই যে ছিল না যে মহিলারা এক্সক্লুসিভ তার স্বামীর জন্য, ঠিক আছে, দ্যাট ইজ আই রিয়েলি ডোন্ট এগ্রি। দেখো একটা মেয়ে ছোটবেলাতে কারোর সাথে প্রেম করছে, ওকে, একদম সিম্পল উদাহরণ দিয়ে বলি, 15-16 বছরের মেয়ে প্রেম করলো কারোর সাথে, ওকে, সে 18 বছর অব্দি সে ওয়েট করলো যে না আমি এখন অব্দি অ্যাডাল্ট হইনি। প্রথম বয়ফ্রেন্ডের সাথে তার দৈহিক সম্পর্ক হতেই পারে, এবং তারপর খুব রিজনেবল কারণেই ধরো যে বাইরে চাকরি করতে গেছে, চিট ফিটে আমি কিন্তু ঢুকছি না, বা ধরো পরিবার মানছে না, এরকম কোনো কারণের জন্য তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল, ওকে। এবার কি মেয়েটার অধিকার নেই যে সেকেন্ড যার সাথে তার দেখা হবে, বা যার সাথে ধরো মেয়েটার বিয়ে হয়ে গেল কারোর সাথে, তার সাথে মেয়েটা পারবে না হ্যাপি থাকতে? এর তো কোনো গ্যারান্টি নেই। বাট তুমি এই সিনেমাটার মধ্যে এই অ্যাঙ্গেলটা ঢুকিয়ে তুমি এটা কাইন্ড অফ বলছো যে না ভাই, দিস ইজ নট ওকে। আমি যদি কাউন্ট ওরলককে যদি ওর প্রথম বয়ফ্রেন্ডের মতো ধরেই যদি নি, ওটা বয়ফ্রেন্ড নয়, ওটাকে বলা যায় না বয়ফ্রেন্ড, ঠিক আছে, ওটাকে তুমি ধরছো ঠিকই, কিন্তু যেভাবে ওই প্রথম সিনটা দেখিয়েছে না, বয়ফ্রেন্ড দূরের কথা, দ্যাট ইজ বেসিক্যালি হিম। না ওইটাই বলছি, ওটা ধর্ষকই পুরোপুরি, ঠিক আছে। আমি আজকে যে সিনেমাটা দেখে এলাম, এখানেও কিন্তু এরকম একটা অ্যাঙ্গেল আছে, এবং ছোটবেলাতে অনেক মেয়ে ছেলে সবাই সেক্সুয়ালি অ্যাবিউজ হয়। এবার সেটার কোনো এটা পয়েন্ট হতে পারে না যে যদি রিভেঞ্জ নিতে হয় বা সেই ধর্ষককে যদি শেষ যদি করতে হয়, তো তার সাথে আবার গিয়ে আমাকে ঘুমাতে হবে। এক্স্যাক্টলি ঠিক আছে, এটা তো হতেই পারে না। ভেরি প্রবলেমেটিক, that is downright unacceptable. Okay, that is downright unacceptable. এবার এখন অনেকেই আছে যারা বলছে, যাদের ভালো লেগেছে, আমি তাদেরটা অস্বীকার করতেও পারি না, তাদের ভালো লেগেছে, তার কারণ তাদের বক্তব্য যে রেপ অ্যালেগরি হিসেবে গল্পটা ভালো, এবং উনি যা বলতে চাইছেন সেটা এন্ডোর্সমেন্ট নয়। আমি অনেকেই যারা বলছে তাদের ওপিনিয়নস আমি রেসপেক্ট করি, এটা আমার ওপিনিয়ন। আমার এই সিনেমাটা পোষায়নি এই কারণে, বাট দিস ইজ নট দ্য প্রাইমারি রিজন আমার পোষায়নি। আমার প্রাইমারি রিজন পোষায়নি যে সিনেমাটার মধ্যে কোনো সোল বলে কিছু নেই। সিনেমাটা প্রচন্ড ভাবে মনে হয়েছে রবার্ট এগার্স নসফেরাটু বানাতে চেয়েছেন, এবং সেটাই উনি এতটাই টেকনিক্যালি সেটাকে করার চেষ্টা করেছেন যে আলটিমেটলি ভিতরে কোনো সোল বলে কিছু থাকে না সিনেমাটা। আমি এগ্রি করি। আর সব থেকে বড় কথা কি বলি, আমি কিন্তু 1922-এর নসফেরাতু কিন্তু আমি দেখিনি। ইভেন কি 1992-এর যে ড্রাকুলার ফিল্ম যেটা এসেছিল, যেখানে আমাদের জেমস গর্ডন হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ, সেটার মেমোরিও কিন্তু খুব ফেড হয়ে গেছিল, ঠিক আছে, ওকে। এই সিনেমাটার মধ্যে না আমি যেন কিছু পেলামই যেন না। লাইট হাউসে অনেক অ্যালিগরি ছিল, অনেক সিম্বলিজম ছিল, ওটার মধ্যে একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউনের সঙ্গে মিথোলজিক্যাল অ্যাসপেক্ট মিশে, লোনলিনেস, মেন্টাল ব্রেকডাউন, অনেক জিনিসপত্র ছিল। উইচের মধ্যে কিন্তু এই যে প্যাট্রিয়ার্কির যে ব্যাপারটা, উইচ দেখলে পরে তুমি কিন্তু বুঝতে পারবে যে সেটাকে নিয়েও কিন্তু এই সিনেমাটা তুমি যেভাবে বিল্ড আপ করছো, লাস্টে গিয়ে মনে হয় কোনো একটা হেভি ব্যাটেল হবে। দেখো আমি কিন্তু এরকম নই যে ভাই কাউন্ট ওরলক মানে ভ্যাম্পায়ার অ্যাকশন চাই আমার, আমি ওরকম টাইপের পাবলিক আমি একেবারেই নই, ঠিক আছে। আর না তো আমি হিউ জ্যাকম্যানের ওই বালের ভ্যানে হেলসিং দিকে আমার খুব একটা মানে ভালো লেগেছিল, ঠিক আছে, যে ভ্যাম্পায়ারদের নিয়ে অ্যাকশন ফ্যাকশন হচ্ছে, ওরকম ক্যাটাগরির পাবলিকের মধ্যে আমি পড়ি না। বাট তুমি গল্পটাকে তৈরি করলে এরকম ভাবে যে লাস্টে ডিমান্ড করে, যে কনফ্রন্টেশনটা ডিমান্ড করে, ওকে। সব থেকে বড় ব্যাপারটা কি বলতো, তুমি বিল্ড আপের থেকেও বড় কথা ওই সামঞ্জস্যটা নেই, যে তুমি যে সিরিয়াসলি করছো ব্যাপারটা, ইউ আর ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড, ইউ আর ক্রিয়েটিং আ রিয়ালিটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বাট তোমার কাউন্ট ওরলকের ভয়েসটা হলো ওরকম একটা অদ্ভুত একটা এক্সাজারেটেড অ্যাকসেন্টে ভয়েস,
ঠিক আছে, যে গলাটা শুনে আমি ভাবছি হোয়াট ইজ দিস ভয়েস, পোরলকের যে ভয়েসটা করছে অদ্ভুত একটা ভয়েস, দেখেই বোঝা যাচ্ছে যে ভয়েসটা ও চড়িয়ে করানোর চেষ্টা চলছে, একদম ন্যাচারালিস্টিক মনে হয় না। এক নম্বর এই জিনিসগুলো আমি ধরতে পারিনি, বাট তুমি ডায়ালগের যে কথাটা বললে না, লিটারালি বলছি এরা যদি নর্মাল ইংলিশে কথা যদি বলতো, যদিও এখানে ভিক্টোরিয়ান ইংলিশ দেখানো হয়েছে, ইট ইজ ফাইন। আরে নর্মাল ইংলিশ ছাড়ো, ওদের তো নর্মাল ইংলিশে কথা বলারও কথা না। এরা যদি নর্মাল ভাবে, এরা যদি এত থেমে থেমে কথা না যদি বলতো না, সিনেমাটা মেবি 1 ঘন্টার হতো, ঠিক আছে? এরা তো খুব থেমে থেমে পজ দিয়ে লং থেকে চলছে শর্ট, ঠিক আছে, ব্রেক করে করে থেমে থেমে আস্তে আস্তে করে কথা বলেই যাচ্ছে ওকে। আরে ওইভাবে যদি রিয়ালিটি ধরো তাহলে তো টেকনিক্যালি এদের ইংলিশে কথা বলারই কথা না, এরা তো সব জার্মান, এরা তো টেকনিক্যালি ইংলিশে কথা বলারই কথা না। তো তুমি ওই ডিটেলটা দেখছো যে যখন একটা ভ্যাম্পায়ারকে মারার জন্য যে স্টেকটা ইউজ করা হয়, সেই স্টেকটা হওয়া উচিত আয়রনের স্টেক, না হলে ভ্যাম্পায়ার মরবে না। তুমি এই ডিটেল মনে রাখছো, অথচ তুমি ডায়লগ দিচ্ছ ইংলিশে। অদ্ভুত তোমার রিয়ালিটি দিয়ে তো সেটাই, করলে সব করো, না হলে করো না। এই প্রবলেমটা উইচে হয়নি। উইচের যদি ডায়লগ শোনো, ডায়লগস কিন্তু ওই পুরনো ইংলিশ, কিন্তু উইচে কিন্তু ডায়লগটার সাথে কিন্তু এনভায়রনমেন্টের সামঞ্জস্য ম্যাচ করে যাচ্ছে। তুমি এই যে পয়েন্টটা বললে, আমি তোমাকে উইচের একটা সিন বলি। অ্যানা টেইলর জয়ের ভাইটার যখন জ্বর হলো, জ্বরের মধ্যে ঘুমের মধ্যে প্রলাপ বকতে বকতে গেল যখন, কি বিউটিফুল একটা সিন, প্রচন্ড ভয়ের সিন। আমার তো ফেটে গেছিল ওই সিনটা দেখে না, তাকে বলে দিল লিটারালি ফাটা, আমার লিটারালি ফেটেছিল। অথবা লাস্টে অ্যানা টেইলর জয় যখন জঙ্গলের মধ্যে গিয়ে বাকি উইচগুলোর সঙ্গে দেখা যখন হলো, এবং সবাই উলঙ্গ অবস্থাতে আছে, এবং ওই ডেমনিক হাসিটা, ঠিক আছে, এবং ওখানে যে সংলাপগুলো ছিল, এটা ওয়াজ হন্টিং, ওকে। এবং ওটার মধ্যে যে সুন্দর অ্যালিগরিটা, যে একদম ফ্যামিলি ছাড়া একটা মহিলা কিন্তু কাইন্ড অফ মানে সোসাইটি থেকে মানে ধাক্কাই দেবে ওই প্রস্টিটিউশনের দিকে, সেই একটা ব্যাপার স্যাপার কিন্তু ছিল এখানে। মানে কেউ যদি এরকম ভাবে ইন্টারপ্রেট করতে যদি চায়, সে পারবে করতে, যে না ভাই আমার এটা মনে হচ্ছে। এখানে ওসব কিছুই নেই, এবং এখানে যেটা রয়েছে সেটার কোনো মানে নেই। মানে লিটারালি আমি আমার রিভিউতে বলছিলাম যে ওই যে অক্ষয় কুমারের একটা খুব মিম আছে না, औरत के चक्कर बाबू भाइया, औरत के चक्कर, এটা তো তাই হয়ে গেল। ওকে, আচ্ছা শোনো, বলো। আমার কোয়েশ্চেন তোমার কাছে, যে জানুয়ারি মাসে তুমি কি কি ভালো কাজ দেখলে? কিছু ভালো হলিউডের ফিল্ম রেকমেন্ড করো, এটা আমারও কোয়েশ্চেন, এটা অডিয়েন্সের কোয়েশ্চেন। আর তুমি কি অ্যানিমে কি দেখো? আমি অ্যানিমে নিয়ে একটা কোয়েশ্চেন দেখলাম। আমি অ্যানিমে খুব কম দেখি, দেখি না তা বলবো না, বাট আমি অ্যানিমে অ্যাকচুয়ালি খুব কম দেখি। কারণ সত্যি কথা বলতে কি, অ্যানিমে প্রচুর বের হয়, ঠিক আছে? তো অ্যানিমে আমি অ্যানিমে অত ফলো করতে পারি না, সেই জন্য যারা অ্যাকচুয়ালি অ্যানিমে ফলো করে তাদের জন্য আমি ওয়েট করি। বছরের শেষে আমি তাদের রেকমেন্ডেশন দেখি, বা সব থেকে পপুলার যেটা হয় সেটা একবার ধরি, সেই অনুযায়ী আমি দেখি। তো আমি অ্যানিমে অতটাও ফলো করি না, বাট আমার অ্যানিমে দেখা কয়েকটা, সেই জন্য সেটা কোনো ফ্যাক্টর না। দাঁড়াও, কি বলছো জানুয়ারি মাসে? হ্যাঁ, ভালো কিছু হলিউডের ফিল্ম রিকমেন্ড করো যেগুলো এই বছর বেরিয়েছে বা গত বছর। আচ্ছা, আমি এটাও দেখেছি যে গত বছরের 10খানা বেস্ট আর ওয়ার্স্ট ফিল্ম নিয়ে কথা বলতে বলেছে হলিউডের, বাট তুমি মোটামুটি রিসেন্টলি যা দেখেছো তার মধ্যে তুমি রেকমেন্ড করো, মানে রেকমেন্ড করবে লোককে দেখতে এবং সেগুলো বেশ ভালো হবে, ওকে, সেরকম কি আছে অ্যাক্রস দ্য ইউনিভার্স? ঠিক আছে, তুমি হলিউড বলো, সাউথ বলো, বাংলা বলতে পারো, তোমার ফেভারিট ইন্ডাস্ট্রি, অমর তো তোমার ফেভারিট ইন্ডাস্ট্রি বাংলা, সেটা বলতে পারো। প্লিজ না না না, দেখো বাংলাতে কিন্তু বেরিয়েছে, কিন্তু একটা দুটো কিন্তু ভালো বেরিয়েছে, ওকে। তোমার হয়তো ভালো লাগবে না, বাট আমার জেনুইনলি ভালো লেগেছে। ভাগ্যলক্ষ্মী দেখে তো আমি শিওর তুমি হাসবে, যে এটা হলিউডের কোন কোন সিনেমা থেকে ঝাড়েনি, ওকে।
না তো আমি জানুয়ারি মাসে বলতে গেলে আমি সেরকম হলিউডের সিনেমা কিন্তু দেখিনি, কারণ আমার মেনলি কাজ ছিল, আমি একটা মানে পডকাস্টে আমিও তো করি, তো পডকাস্টে মেনলি আমি ইন্ডিয়ান সিনেমা নিয়ে আমাকে কথা বলতে হতো, তো আমি কয়েকটা ইন্ডিয়ান সিনেমা আর কি ক্যাচ আপ করছিলাম, তো ওই কারণে আমি হলিউড সেরকম কিছু দেখতে পারিনি ইউজুয়ালি। আমি যেটা ক্যাচ আপ করেছি, যেহেতু রবার্ট এগার্সের সিনেমা নিয়েও একটা পডকাস্ট আছে, সেই জন্য আমাকে একটু দেখতে হয়েছিল রবার্ট এগার্সের সিনেমা, তো ওগুলো তো সবই দেখা। আমি মেনলি হলিউডের বলতে গেলে একটা হলো কনক্লেভের ব্যাপারে যদি কেউ শুনে থাকে, যেটা অস্কারে নমিনেটেড হয়েছে আজকে। আমি শুনি, লজ্জার ব্যাপার, আমি শুনিনি, আমি নাকি ফিল্ম রিভিউয়ার। ওকে, কনক্লেভ সিনেমাটা হলো বেসিক্যালি ভ্যাটিকানকে নিয়ে, ঠিক আছে? ভ্যাটিকানের মধ্যে পোপের মৃত্যু হয় এবং কনক্লেভ ইজ বেসিক্যালি ভ্যাটিকানের মধ্যে পোপের যে ইলেকশন প্রসেসটা, ওই ইলেকশন প্রসেসটা হলো বেসিক্যালি, ঠিক আছে? তো কনক্লেভ সিনেমাটা হলো এই পোপটা মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সেসে মারা যায়, এবং তারপরে এদের যে মেন ইলেক্টর যে ক্যারেক্টারটা প্লে করছে হলো রে ফাইন্স, আমরা একটার নাম বলি, তাকে র্যালফ ফিয়েন্সও বলা হয়। সেই লোকটা ওই লোকটা সব থেকে পপুলার ফর প্লেইং ভোল্ডেমর্ট, বা লোকটা বড় মাপের অ্যাক্টর, অনেক কিছু করেছে, ঠিক আছে? তো এই কনক্লেভ সিনেমাটা বেসিক্যালি ওই ইলেকশনটা হচ্ছে, এবং ওই ইলেকশনটার সাথে সাথে এই পোপের ব্যাপারে কিছু কিছু ডিটেলস আস্তে আস্তে রিভিল হচ্ছে। গল্পটা স্ট্রাকচার্ড লাইক আ মিস্ট্রি থ্রিলার, ঠিক আছে? আমার বেশ কিন্তু মোটামুটি মজাই লেগেছিল সিনেমাটা, ভালো সিনেমা, বেশ, ওটা দেখা যায়। ইন্ডিয়ান সিনেমা আমি সেরকম কিছু বলছি না, কারণ ইন্ডিয়ান সিনেমা তো লোকজন দেখেই, ওই কারণে আমি কিছু বলছি না। নোসফেরাতু তো দেখলাম আমি। আচ্ছা, তুমি পানি দেখেছো? পানি বলে একটা সিনেমা নিয়ে খুব হইচই। না, ওটা তো সোনি লিভে এসছে, ওটা দেখিনি। আর একটা ইংলিশ সিনেমা যেটা আমি দেখেছিলাম নতুন, যেটা আমি মেনলি সিনেমা দেখিনি, আমি কয়েকটা মিনি সিরিজ দেখেছিলাম, টিভি শো যদি কেউ দেখে থাকে। হ্যাঁ, বিক্রমাদিত্য মোটওয়ানের ব্ল্যাক ওয়ারেন্ট, তো লোকেরা যদি না দেখে থাকে প্লিজ দেখো, খুব ভালো। হ্যাঁ, ব্ল্যাক ওয়ারেন্ট যেদিন বেরিয়েছে সেদিনই আর একটা ইংলিশ শো বেরিয়েছিল, শোটার নাম আমেরিকান প্রাইমিভাল, ঠিক আছে? ওই শোটা ডিরেক্ট করেছে হলো পিটার বার্গ বলে একটা লোক। পিটার বার্গের সিনেমা আছে, সেটা মেনলি সে মার্ক ওয়ালবার্গ বলে যে অ্যাক্টর, ওনার সাথে করে। পিটার বার্গের 3টে সিনেমা আছে যেগুলো লোকেরা দেখে থাকতে পারে, একটা হলো লোন সার্ভাইভার, একটা হলো ডিপ ওয়াটার হরাইজন, একটা হলো পেট্রিয়টস ডে। একটা অ্যাকশন সিনেমা আছে মাইল 22 বলে, যেটা প্রচন্ড বাজে। আর একটা নেটফ্লিক্সের সিনেমা আছে স্পেন্সার কনফিডেন্সিয়াল বলে, সেটাও বাজে। কিন্তু পিটার বার্গ ডিরেক্টরটা ভালো। এবং এই যে আমেরিকান প্রাইমিভাল, এটা হলো বেসিক্যালি একটা ওয়েস্টার্ন, ঠিক আছে? এবং এই শোটার যে রাইটারটা রেভেনেন্ট সিনেমাটা লিখেছিল, যেটা ডিক্যাপ্রিও, যেটার জন্য অস্কার পেয়েছিল, দ্য রেভেনেন্ট বলে যে সিনেমাটা। এবং আমেরিকান প্রাইমিভাল বেসিক্যালি ওই রেভেনেন্টের মতোই একটা ওয়েস্টার্ন, প্রচন্ড ব্রুটাল, প্রচন্ড ভায়োলেন্ট। আমার কিন্তু খারাপ লাগেনি, ওটা আমাকে লিখতে হয়েছিল, ঠিক আছে? তো ওই শোটা রেকমেন্ডেড, ওটা প্লিজ দেখো। আর একটা টিভি শো দেখেছিলাম আমি, সেটার নাম হলো সে নাথিং বলে, এটা ডিজনি প্লাস হটস্টারে আছে যদি কেউ দেখতে চাও। সে নাথিং হলো আইরিশ রিপাবলিকান আর্মি, IRA, সেই গ্রুপটার ফরমেশন, যারা আর কি আয়ারল্যান্ড ইউনাইটেড কিংডমের পার্ট কিনা সেটা নিয়ে বিভৎস ঝামেলা, সেটা বহু ডেকেডস ধরে লড়াই চলছে, ঠিক আছে? সেই ঝামেলা নিয়ে কিন্তু এখনো একটু কিন্তু ঝামেলা এখনো হয়, সেরকম হয় না অবভিয়াসলি, বাট একটু ঝামেলা হয় এখনো। বাট ওই 70s 50s 60s 70s এর ওই সময়কার ওই শোটার নাম হলো সে নাথিং, কিছু বলো না, বেসিক্যালি শোটার নাম। ওই শোটা দেখতে পারো, ওই শোটা খুব ভালো, খুবই ভালো শোটার একটাই প্রবলেম, শোটা হয়তো লোকজনদের একটু কনটেক্সট লাগতে পারে, এবার আমি বলবো শোটাকে তুমি ফলো করতে থাকো, শোটা এক্সপ্লেন করে দেবে কনটেক্সট মোটামুটি। ওই শোটাও দেখতে পারো, সে নাথিং।
এই দুটো হলো টিভি শো এই বছর, মানে এই জানুয়ারি মাসে দেখেছিলাম। আর আমি জানি না আপাতত কি রেকমেন্ডেশন দেবো, যদিও তোমার যদি টপ বেস্ট বা টপ না ঠিক আছে, সেটা পরে। দেয়ার ইজ নো প্রেশার, যা দেখেছো তাই বলবে, ওকে? এরকম নয় যে প্রচুর বলতেই হবে, ঠিক আছে? ওকে, কারণ দেখো আমাদের পডকাস্টের একটা নিশ একটা অডিয়েন্স বেস তৈরি হবে যদি আমরা কন্টিনিউ যদি করি, এবং তারাও এই ব্যাপারগুলো বোঝে, ঠিক আছে? ওকে, তো চাপ হবে না আমাদের কোনো রকম। ওকে, তো আর বাংলা সিনেমার ব্যাপারে যদি বলো, কারণ আমি একটা টপ 5 এ বাংলা সিনেমার লিস্ট বানিয়েছিলাম, তো আমার যা টেস্ট সেই অনুযায়ী আমি প্রথমে দেখেছিলাম স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, কারণ আমি ওই সিনেমাটা ওই আগের বছরের জানুয়ারিতে দেখেছিলাম। আমার সিনেমাটা অসাধারণ লেগেছিল, আমার ওই সিনেমাটা এখনো নাম্বার 1-এই আছে। আর নাম্বার 2 তে ছিল মানিক বাবুর মেঘ। আমার মানিক বাবুর মেঘ ছিল, বাদামি হায়নার কবলে লিস্ট অনেকটা তলার দিকেই আসবে আমার কাছে, কিন্তু আমার টপ 10 লিস্টের মধ্যে ছিল, ঠিক আছে? আমার চালচিত্র টপে ছিল, এবং সেকেন্ড পজিশনে বোধহয় বেলাইন ছিল, 3 নম্বরেই বোধহয় মানিক বাবুর মেঘ বোধহয় ছিল, ঠিক আছে? মানিক বাবুর মেঘ আর আমার চালচিত্র এখন বেশ ভালো লেগেছিল ওভারঅল। হ্যাঁ, চালচিত্র এখন মানে অঞ্জন দত্তের ফিল্মটা, রাইট? অঞ্জন দত্তের চালচিত্র এখন, হ্যাঁ, ওটা আমার বেশ ভালো লেগেছিল। আর একটা সিনেমা আমার সারপ্রাইজিংলি ভালো লেগেছিল, যেটা লোকজন বেশি কথা বলেনি সিনেমাটা নিয়ে, আমার ভালো লেগেছিল, কারণ একটা রূপকথা ভাইব আছে সিনেমাটা, সেটার নাম হলো ভূতপড়ি। হ্যাঁ, আরে তোমাকে ভূতপড়ি নিয়ে গল্প এই ভিডিওর মধ্যে বলা যাবে না, ঠিক আছে? আমার তো ভূতপড়ি মানে পারিয়া আর ভূতপড়ি ব্যাক টু ব্যাক টিকিট কেটেছিলাম আমি। তুমি বলেছিলে ইট ইজ অ্যাবসলিউটলি হরিফাইং একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে, বাট যাই হোক, এনিওয়ে ঠিক আছে। তো এই হলো ব্যাপার, হোপফুলি তোমাদের পছন্দ হচ্ছে পডকাস্টটা। আমি জানি না নসফেরাটুর আমার ইন্টারপ্রিটেশন শুনে কত লোকজনদের কি রিঅ্যাকশন হবে, আমি জানি না, ঠিক আছে? সেটা বলা আমি তোমার একটা কথা বলবো, আমি তোমার কথা বলছি, শোনো। মেশিন লার্নিং নিয়ে আমরা যে কথাবার্তা যে বলি না, ঠিক আছে, যে ফেসবুক কিন্তু লাইক মাইন্ডেড পিপলদের জন্য খুব একটা ভালো জায়গা, কারণ আমি দেখছি যে আমার ফ্রেন্ড লিস্টে এরকম প্রচুর লোকজন রয়েছে যাদেরকে হয়তো আমি অ্যাড করেছি কোনো না কোনো সময়, কথাবার্তা হয় না, কিন্তু তখন যারা ওপিনিয়ন যখন শেয়ার যখন করছে, ইট ইজ কাইন্ড অফ সেম। ওকে, তাকে আমি কেন অ্যাড করেছিলাম, কোন কমেন্টে বন্ধুত্ব হয়েছিল, কোন কমেন্টে ঝগড়া হয়েছিল, মনেও নেই। কারণ নসফেরাতু আমি দেখলাম, দীপজ্যোতি বলে একটা ছেলে আছে যে দেখে আমাদের ভিডিও, ঠিক আছে, ও বলেছে ওর ভাল লাগেনি, ঠিক আছে? তুমি আজকে লিখলে তোমার ভাল লাগেনি, আমি আর তীর্থরাজ দেখতে গেছিলাম, আমরা তো কিল্লি করছি, ঠিক আছে? আমরা তো লাইক ফুল অ্যাডাল্ট জোকস, ঠিক আছে, মানে সেগুলো এখানে বলা পর্যন্ত যাবে না যে ভাই এরকম হর্নি ঠার্কি ভ্যাম্পায়ার, হ্যাঁ ভাই, একে নিয়ে এত কিছু, প্লেগ কেন ছড়ালো ভাই, নিয়ে চলে যেত মহিলাকে, যাই হোক, এনিওয়ে। তো অ্যাকচুয়ালি কিন্তু এরকম নয় যে নসফেরাতু নিয়ে আমরা এটা বললাম বলে অনেক গালাগাল খাবো, ঠিক আছে? আমার পয়েন্ট হচ্ছে গিয়ে যে তুমি অ্যাকচুয়ালি অবাকই হয়ে যাবে যে প্রচুর লোক দেখবে এগ্রিও করবে আমাদের সঙ্গে। ওকে, তারা কমেন্ট হয়তো করবে না, লাইক বাটন তারা ঠিকই ক্লিক করবে, বাট সেটা না করলে পড়ো যে দেখবে কিন্তু গালাগাল দেবে না, ঠিক আছে? প্রচুর লোক এরকম আছে, দেখলো, এগ্রি করলো, কিছু বললো না, বেড়েই গেল চুপচাপ। ওকে, তো সেটা হচ্ছে এটা মেন ব্যাপার। যাই হোক, আমাদের আজকে 2 ঘন্টা কথাবার্তা হলো, এবার এটা তো আমি কেটে কেটে আমি ছাড়বো। নাও দ্য থিং ইজ যে আমরা এই ডিসি মার্ভেল কম্প্যারিজনটা আমরা পরের দিন করবো, আর অ্যানিমেশন ফিল্ম নিয়েও কেউ কেউ কথা বলতে বলছে। আর হ্যাঁ, তোমরা কমেন্টে কিন্তু জানাও কি নিয়ে তোমরা চাও, ঠিক আছে? আমাদের এখনো প্রচুর টপিক পড়ে রয়েছে কথা বলার মতো, বাট তোমরা জানাও কমেন্টে কি কি নিয়ে রেকমেন্ডেশন লিস্ট কিভাবে, কারণ দেখো আমরা যদি কমিক বুকের নাম যদি বলে দিতাম, ওটা কিন্তু তোমাদের জন্য পরে এসে ফ্রুটফুল কিন্তু হতো না, ঠিক আছে? গিয়ে খুঁজলে খাপছাড়া পড়লো, ভালো লাগলো না, বেরিয়ে গেলে। যেহেতু আমরা রান, লেখকের ডিটেলস কি থাকতে পারে দিয়ে যেহেতু বলছি, তোমরা যদি ঢোকো তোমরা ফ্লো পেয়ে যাবে। একজন ভালো গাইড তোমাকে একদম ভালো গাইড তোমাকে চোতানি দিয়ে দেবে না, এই নে ভাই এটাই শুধুমাত্র পড়। ভালো গাইড তোমাকে গাইড করে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, সেটা আমরা অ্যাকচুয়ালি করছি। এবং আমার মনে হয় না যে গোটা বাংলায় এটা কেউ করছে বলে, এবং আমার রিয়েলি মনে হয় না যে গোটা ইন্ডিয়াতে কেউ করছে বলে, ঠিক আছে?
এই পডকাস্টের ভিডিও কোয়ালিটি একটুখানি কম হতে পারে, বাট দ্য ইনফরমেশন ইজ জাস্ট টপ টায়ার লেভেল। অ্যাটলিস্ট আমি এটুকু কনফিডেন্সের সাথে পারি বলতে।